এক গ্লাস জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপকে বলা হয় 1 ক্যালোরি। ঠিক আছে, 1 গ্রাম জল সেটা বুঝেছি, আর 1 ডিগ্রি সেলসিয়াস সেটাও আমরা জেনেছি। তাহলে এইটা বৃদ্ধি করার জন্য মানে 14 ডিগ্রি থেকে মনে করো 15 ডিগ্রি সেলসিয়াস করতে চাও 1 গ্রাম জলে, কতটা তাপ দিতে হবে? 1 ক্যালোরি। 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস করতে চাও জলের উষ্ণতা 1 গ্রামের, তাহলে কতটা তাপ দিতে হবে? 1 ক্যালোরি। তাহলে এইরকম করে 1 ক্যালোরিটা বুঝবার চেষ্টা করছি, একটু সোজা করে বোঝার চেষ্টা করি যাতে আমরা নিজেরাও ধারণাটা করতে পারি। তোমরা মোটামুটি জল টলটা নাও, 1 গ্রাম বলতে একটা সাধারণ ধারণাও করো। 1 কেজি জল তাহলে 1000 ভাগের 1 ভাগ মনে করো, সেটাই 1 গ্রাম, অল্প খুব সামান্য। এরপরে আসছি তাপের একক জুল, ক্যাপিটাল জে। ক্যাপিটাল জে 87তে বলতে হবে, হঠাৎ এটা ক্যাপিটাল কেন হয়ে গেল? আগেরটায় স্মল লেটার ছিল, এটাতে সব ক্যাপিটাল কেন? 87 কারণ এই জুলের যেটা একটি বিজ্ঞানীর নাম দিয়ে শুরু, তাই। আচ্ছা বেশ, বেগমপুর কি মনে হয়? যেটা ক্যাপিটাল, রাইট, বসে পড়ো সবাই। তাহলে বিজ্ঞানীর নাম থেকে যদি নেওয়া হয় তাহলে এইটা হতে পারে। তাহলে এইটা এসআই একক বা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সিস্টেম বা আন্তর্জাতিক পদ্ধতি হয়ে গেছে। তাহলে আন্তর্জাতিক পদ্ধতি বা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সিস্টেম, এটার জন্য একে এসআই বলা হয়। এটা ধারণা করবো। শক্তি দিলে তুটবে সেইটা হচ্ছে 1 জুল। এটা তোমার যে কোনো বস্তু হলেই হবে। আমরা একটা আপেল বললাম, তুমি আপেল নিতে পারো, পেয়ারা নিতে পারো, আম নিতে পারো, আলু নিতে পারো, পাথর নিতে পারো, ব্যাপারটা একই। তাহলে এই হচ্ছে আমাদের 1 জুলের ধারণা, কতটা শক্তি লাগবে। তাহলে বুঝতে পারছো, তুমি 100 গ্রাম হয়তো যদি ধারণা করে থাকো, 100 গ্রাম যদি বিষয়টা দেখে থাকো, মনে করো 100 গ্রামের বাটখারাটাও যদি দেখে থাকো, তাহলে কতটুকু, ওই অতটুকু জিনিসকে একটু তুলতে হবে ওপরে 1 মিটার, তাহলে সেটা হবে তোমার 1 জুল। এইটা একটু তাহলে তুমি কত শক্তি ব্যয় করছো লেখার জন্য, তুমি নিজে হিসেব করতে যদি সেভাবে পারো, দেখো 1 জুল বলতে কতটা বুঝিয়েছি আমরা, সেটা লিখেছি। আরেকটু অন্যভাবেও করতে পারি। 1 গ্রাম শুকনো বাতাস, শুকনো শীতল বাতাস, তাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস বা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে কি পরিমাণ শক্তি লাগবে? 1 ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা বৃদ্ধি করতে হয় কতটা শক্তি লাগবে, সেটা 1 জুল। জুলের ভালো সংজ্ঞা সব রয়েছে, আমরা তাতে এখন যাচ্ছি না। আগে দুটো প্রথম করলাম, যেটা আমরা চেনা জানা জিনিস থেকে কিছু বুঝতে পারি কিনা। তাহলে এই হচ্ছে আমাদের 1 জুল বলতে কি বোঝায় আর 1 ক্যালোরি বলতে কি বোঝায়, দুটোই করে ফেলেছি। তাহলে শক্তির একক সেটাও করলাম, এটা যে কোনো শক্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাপ শক্তিতে নিয়েছি বটে, কিন্তু অন্য জায়গাতেও কাজে লাগবে। নির্ভর করবে কিসের উপরে? উষ্ণতাটা বোঝবার চেষ্টা করছিলাম, এবারে জানবার চেষ্টা করছি তাপের পরিমাণটা কিসের উপরে নির্ভর করবে। তাপের পরিমাণ নির্ভর করবে, এবং তাপটা কে দেবে, কাকে দেবে, কতটা দেবে, উষ্ণতার তারতম্যের উপরে তাপটা দেবে এতটা পর্যন্ত করেছি, কিন্তু কতটা দেবে বা অন্যজন কতটাই বা নেবে এটা করিনি এখনো। তাহলে কোন বস্তুর তাপ গ্রহণ বা বর্জন নির্ভর করবে 3টে জিনিসের উপর। একটা উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস, বস্তুটার উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, বস্তুটার ভর এবং বস্তুটার উপাদান। কতটা বস্তু বেশি উষ্ণতা রয়েছে তার উপরে যেমন পার্থক্যের উপরে নির্ভর করবে। আমরা দেখি যে একটা ঠান্ডা শীতল বস্তু আর গরম বস্তুকে যদি পাশাপাশি রেখে দিই, তাহলে আমরা দেখবো যে এই বস্তুটি যেটা শীতল, যেটা গরম বস্তু আছে, সেটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। বিষয়টা হচ্ছে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে যে গৃহীত বা বর্জিত তাপ। তাহলে একটা কথা হচ্ছে যে গৃহীত তাপ সমান সমান হচ্ছে বর্জিত তাপ। মানে ধরো শীতকালে আমরা যদি ঠান্ডা জলের সঙ্গে গরম জল মিশিয়ে আমরা অনেকেই স্নান করি বা গিজার আমরা ব্যবহার করি, তখন আমরা কি করি যে বালতিতে যে পরিমাণ জল থাকে, ঠিক আছে, গামলাতে জল থাকে, তাহলে বালতির জল আর গামলা জল যদি আমরা মিশিয়ে দিই তাহলে কি হবে? মিশে যাবে। এবার দেখা যাচ্ছে যে মেশানো জল গামলার জলের চাইতে বেশি গরম হচ্ছে নাকি কম গরম হচ্ছে, তাহলে এটা ডিপেন্ড করছে আমি কতটা জল নিয়েছি,
অবশ্যই অতটা গরম হবে না, কম গরম হবে, কারণ আমি ঠান্ডা জলের সঙ্গে 15°C উষ্ণতা জলের সঙ্গে 97°C উষ্ণতার জল মিশিয়েছি। তখন আমরা বুঝলাম যে তার মানে দুটি ভিন্ন বস্তু, একটা 97°, একটা 15°কে যখন আমরা পাশাপাশি নিয়ে আসি তখন কি হয়, একটার উষ্ণতা বাড়ে অন্যটার উষ্ণতা কমে। এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম হয়? তাহলে যে বস্তুটির উষ্ণতা বাড়লো সেটা ভাবা যেতে পারে যে সে বাড়তি কিছু পেল, একই রকম ভাবে যার উষ্ণতা কমলো সে কিন্তু কিছুটা হারালো। তার মানে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় যা বাড়তি পায় তাকেই আমরা বলি হিট বা তাপ। আমি আবার বলছি, দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে আমরা বলি হিট বা তাপ। তাহলে যখন কোনো একটি বস্তুর উষ্ণতা বাড়েও না বা কমেও না, স্থির থাকে, অর্থাৎ বস্তুটি না কিছু বাড়তি পায় আর না কিছু সে হারায়, তখন তাপের কথা ভাবার প্রয়োজন পড়ে না। কিন্তু আমি যে উদাহরণটা দিলাম যে গরম জল ও ঠান্ডা জল নিয়ে, তখন তাপ ও ঠান্ডা জলে, গরম জল ঠান্ডা জলের উষ্ণতা পরিবর্তন ঘটলেও জল তরলই ছিল, তার অবস্থার কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। কিন্তু আমরা ইতিমধ্যে আগে পড়েছি যে অবস্থার পরিবর্তনও কিন্তু ঘটে। তেমনি বস্তুটার ভরের উপর নির্ভর করবে, বস্তুটার উপাদান কি আছে তার উপরও নির্ভর করবে, কতটা সে তাপ দেবে বা অন্যজনই কতটা তাপ নেবে। তাহলে তাপের পরিমাণটা নির্ভর করছে এই তিনটে জিনিসের উপরে: উষ্ণতার বৃদ্ধি হ্রাস, বস্তুটার ভর এবং বস্তুটার উপাদান। ছোট ছোট প্রশ্ন আসছে এইসব থেকে, তাহলে সেই সব প্রশ্নের জন্য তৈরি হও। ছোট ছোট প্রশ্ন। তাহলে বাঁ দিকে থার্মোমিটারে দেখো উষ্ণতা বেশি আছে, বস্তু অবজেক্ট 1 তার থেকে অবজেক্ট 2 তে, বস্তু নম্বর 2 তে তাপ চলে যাবে। উষ্ণতার তারতম্যের জন্য সেটা আমরা বুঝেছি, কিন্তু কতটা যাবে সেটা আরেকটু লাগলো বস্তুটার ভর এবং বস্তুটার উপাদানের উপর নির্ভর করবে, পার্থক্যের উষ্ণতার উপরে নির্ভর করবে না। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। তারপরে অবস্থাটা পাল্টে যাবে, যদি তাপ নিয়ে নেয় ছেড়ে দেয় তাহলে অবস্থা এটা পাল্টে। আমরা আগেও বলেছি যে যখন আমরা এই কঠিন পদার্থকে তাপ দিচ্ছি তখন এই মলিকুলার ডিসটেন্সটা বাড়ছে, আন্তর আণবিক যে দূরত্ব সেটা বাড়ছে, এবং গ্যাসের ক্ষেত্রে সেটা আরো বাড়ছে, তখন এটা হচ্ছে। উল্টোটা হচ্ছে যখন আমরা হিট রিমুভ করছি, হিট রিমুভ করার ফলে যে গ্যাস থেকে এরকম হচ্ছে, তারা ঘন সন্নিবিষ্ট হচ্ছে, আরো যখন আমরা কমাচ্ছি তখন তারা আরো ঘন সন্নিবিষ্ট হচ্ছে, তখন গ্যাস থেকে তরল, তরল থেকে কিন্তু কঠিন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তাপ সম্বন্ধে বরফ খুব ঠান্ডা, আবার 1 কাপ গরম চা ফুটিয়ে ঠান্ডা করে আমরা পান করি। উষ্ণতার এই বিভিন্ন অবস্থাই হলো তাপ। তাহলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যার ফলে আমরা দেহে ঠান্ডা বা গরম অনুভব করি। বিভিন্ন ঠান্ডা গরম অবস্থা প্রকাশের জন্য বিভিন্ন সংখ্যা ব্যবহার করা হয়। আবার 1 কাপ গরম চা ফুঁ দিয়ে ঠান্ডা করে আমরা পান করি। উষ্ণতার এই বিভিন্ন অবস্থাই হলো তাপ। তাপ হলো এক প্রকার শক্তি, যার ফলে আমরা দেহে ঠান্ডা বা গরম অনুভব করি। বিভিন্ন ঠান্ডা গরম অবস্থা প্রকাশের জন্য বিভিন্ন সংখ্যা ব্যবহার করা হয়। চলো দু একটি পরীক্ষার মাধ্যমে সেটি জেনে নিন। একটি কাঁচের বোতলে রঙিন জল নেওয়া হলো। বোতলটিতে জলের পরিমাণের থেকে বায়ুপূর্ণ স্থানের পরিমাণ যেন বেশি হয়। এরপর বোতলটি দুটি ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে বন্ধ করে দেওয়া হলো। ওই ছিদ্রের মধ্য দিয়ে দুটি স্ট্র প্রবেশ করানো হলো। বোতলটির ঢাকনার চারপাশ ও রিফিল জোড়ের চারপাশে কোনো ক্রিম লাগিয়ে দেওয়া হলো। এবার বোতলটিকে একটা বাটির গরম জলে ডুবিয়ে দেওয়া হলো, যাতে বায়ুপূর্ণ স্থানটাও ডুবে থাকে। দেখা যাবে রিফিলের ভিতর দিয়ে রঙিন জল উঠে আসছে। সেখানে একটা দাগ দিলাম। এবার আরো বেশি গরম জলে বোতলটি ডোবানো হলো। দেখা যাবে রঙিন জল আরো উপরে উঠে আসছে। সেখানে আবার একটা দাগ দিলাম। দুটোর মাঝের দূরত্বকে দৈর্ঘ্য বলে। এই দৈর্ঘ্য মাপার জন্য আমরা এটাকে একটা স্কেলের মাধ্যমে দেখতে পারি। থার্মোমিটারের মাধ্যমে উষ্ণতা মাপা যায়।
এই তাহলে একটা সেটআপ আমরা দেখতে পেলাম যে থার্মোমিটারের সাহায্যে এবার আমরা এই টেম্পারেচারটা মাপব। বরফ খুব ঠান্ডা, আবার 1 কাপ গরম চা। একটি বিকারের জলে দুটো থার্মোমিটারকে স্ট্যান্ডের সাহায্যে ডুবিয়ে দেওয়া হলো। তখন মাপ হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 32 ডিগ্রি ফারেনহাইট। এবার বার্নারের সাহায্যে বিকারটিকে উত্তপ্ত করলে দেখা যাবে থার্মোমিটারের পারদ সমান উচ্চতায় উপরে উঠে যাচ্ছে। জল যখন ফুটবে তখন তাপমাত্রা দেখা যাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 212 ডিগ্রি ফারেনহাইট। অতএব বলা যেতে পারে উষ্ণতার পরিমাণ যত বাড়ানো হবে তত উষ্ণতার পরিমাপও বাড়বে। বস্তু বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে যতটা তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা হ্রাসের একটা সম্পর্ক রয়েছে। আবার উপাদান একই থাকলে উষ্ণতা একই পরিমাণ বাড়াতে বেশি ভরের বস্তুর বেশি তাপ দরকার। বরফ খুব ঠান্ডা, লীন তাপ। উষ্ণতার পরিবর্তন না করে যখন কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় তখন ওই পদার্থ কিছু পরিমাণ তাপ নেয়। একে আমরা বলি লেটেন্ট হিট, একে বলি আমরা লেটেন্ট হিট। তো লেটেন্ট হিট সম্বন্ধে আমরা আরেকটুখানি দেখার চেষ্টা করি। Are three phases of matter of the same substance, water. Explaining process involved in change of phases. Continuous supply of heat to a mass of ice converts it to liquid and then to steam. Mass of ice absorbs heat energy and melts into water. This change of state from solid ice to liquid water is termed as fusion. Water absorbs heat when heated for few minutes and vaporizes eventually. This change of state from water to steam is called vaporization. Vaporization of a matter is a process of phase transition from liquid to gaseous state. Furthermore, steam releases its heat and converts into water droplets when collected in a vessel. The process of transiting phase from steam into water is termed as condensation. Condensation is the change of physical state of matter from its gaseous phase into liquid phase. Temperature of the system remains constant during phase change. যখন ফেজ চেঞ্জ হয়, এটা ভালো করে মাথায় রাখবেন, যে মুহূর্তে ফেজ চেঞ্জ হয় সেই সময় কিন্তু কনস্ট্যান্ট থাকে টেম্পারেচার। টেম্পারেচার চেঞ্জ হয় না, ধ্রুবক থাকে যে মুহূর্তে পরিবর্তনটা ঘটছে। During phase change, temperature remains constant even though heat is absorbed or released by the substance. Let's illustrate this. When ice melts to water and changes to steam by heating. Place a thermometer in the vessel containing ice and gradually heat the vessel over a low flame. Temperature of the ice vessel remains constant at 0 degrees Celsius till all ice has melted. In spite of supplying heat to ice, its temperature remains constant. This fixed temperature at which a solid ice cube melts to liquid water is called melting point. The fixed temperature starts rising after the ice in the vessel is melted to water. Rise of temperature level stops again at 100 degrees Celsius when water starts boiling. As water boils and vapors, the temperature level remains fixed at 100 degrees Celsius. This fixed temperature at which liquid boils and changes into steam is called boiling point. Explaining what latent heat is. Heat is continuously supplied to ice, but its temperature remains constant at 0 degrees Celsius till ice melts to water. Similarly, temperature of water remains fixed at its 100 degrees Celsius during its change of state of vapor in spite of continuous supply of heat to it.
This hidden heat supplied to water, which does not affect its temperature level at 0 degrees Celsius and 100 degrees Celsius, respectively. খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এইখানটা দেখি, the hidden heat supplied to water which does not affect its temperature level at 0 degree centigrade এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন ফেজ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ যখন বরফ থেকে জলে পরিণত হচ্ছে বা জল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, সেই সময়টাতে সেই হিটটা কোত্থেকে আসছে, সেই সময় সেই হিটটা কিন্তু আসছে এই লেটেন্ট হিট, সেটাই হচ্ছে লেটেন্ট হিট, দ্যাট ইজ কল্ড লেটেন্ট হিট অর লিনতাপ। During its phase transition, it's termed its latent heat. Latent heat is denoted by L. SI unit of latent heat is joules per kilogram. What happens to latent heat if it does not rise the temperature? In ice cubes, molecules are tightly bounded by strong forces and vibrate in their confined positions. The vibrations increases on heating and the molecules collide with each other and the space between the molecules increases. Consequently, ice melts to water by the continuous দেখো আবার বলছি যে এটা নিজেদের মধ্যে তাহলে মলিকুলটা এই অবস্থায় থাকছে, যখন আমরা হিট দিচ্ছি তখন কলিশন করে এদের মধ্যে কি হচ্ছে যে গ্যাপটা বেড়ে যাচ্ছে, তখনই কিন্তু বরফ গলে জলে পরিণত হচ্ছে। এখানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা হায়ার ক্লাসে কাজে লাগে। space between the molecules increases. Consequently, ice melts to water by the continuous supply of latent heat by keeping its temperature constant at 0 degrees Celsius. The quantity of heat required to convert 1 kilogram of ice to water without changing its temperature is called latent heat of fusion of ice. Likewise, temperature of water remains constant at 100 degrees Celsius. When it boils and eventually vaporizes, irrespective of continuous supply of heat, as water can only reach a high point of 100 degrees Celsius. This latent heat supplied to water sets its molecules free by breaking their intermolecular bonds without affecting their vibrating speed. Consequently, water boils and converts into steam as its boiling point. The amount of heat required to change 1 kilogram of liquid water to vapor state at constant temperature is called its latent heat of vaporization. Importance of latent heat in real life. Food cooks faster in a closed pan compared to open pan. This is because lid of the pan does not allow its produced steam to escape. As latent heat of steam is higher than latent heat of equal amount of boiled water, steam gives out more heat to cook food inside the closed pan. Closed pan. তো এটা আমরা বুঝতে পারলাম। মারিয়া গাজীর প্রশ্ন আমরা নেব। কোন জায়গা থেকে ফ্যানের তলাতে এসে দাঁড়াচ্ছি, তখন কি হচ্ছে, ফ্যানের তলা থেকে দাঁড়ালে কিন্তু আমাদের ঠান্ডাটা সঙ্গে সঙ্গে আমাদের দেহ ঠান্ডা হয়ে যাচ্ছে। বা কুকুর জিভ বার করে কেন হাঁপায়, এটার কারণটা কি? বা হাত দিয়ে বরফ ধরলে ঠান্ডা লাগে কেন, হাতে স্পিরিট থাকলে জায়গাটা ঠান্ডা লাগে কেন? সব করার একই উত্তর, স্পিরিট বা ইথার হচ্ছে উৎপায়ী তরল, খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়। তখন স্পিরিট যে বাষ্পায়িত হবে তার জন্য লিনতাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশে তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। একই রকম ভাবে ফ্যানের তলা আমরা যখন দাঁড়াই একই ঘটনা ঘটে, এটা বাষ্পায়িত হওয়ার জন্য যে তাপ সেটা দেহ থেকে নেয়, সেই জন্য দেহ ঠান্ডা হয়ে যায়। নেয় বা ছেড়ে দেয়। একক ভরের পদার্থের ক্ষেত্রে তাপের ওই পরিমাণকে লিন তাপ বলে। গলনের লিন তাপ। এখানে পদার্থের দেখো উষ্ণতার কোনো পরিবর্তন নেই। উষ্ণতার পরিবর্তন না করে যখন কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থাতে রূপান্তরিত হয়, তখন ওই পদার্থে কিছু পরিমাণ তাপ ছেড়ে দেয় বা নেয়, তখন এই একক ভরের ক্ষেত্রে পদার্থের ক্ষেত্রে তাপের এই পরিমাণকে লিন তাপ বলে। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। এই পরিবর্তনের সময় পদার্থ যে তাপ গ্রহণ করে
তাকে গলনের লিন তাপ বলে। বরফের গলনের লিন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম। এখানে আরেকটা কনসেপ্ট আসছে, বোধগম্য তাপ বা সেন্সিবল হিট। এটা হচ্ছে লেটেন্ট হিট, এটা সেন্সিবল হিট। হোয়াট ইজ সেন্সিবল হিট এন্ড হোয়াট ইজ লেটেন্ট হিট? দেখো, সেন্সিবল হিট মানে হচ্ছে বস্তুর মধ্যে থাকা অন্য শক্তি যে অংশ পরিবেশে স্থানান্তরিত হয়ে তাপীয় সমতা বজায় রাখে তাকে বোধগম্য তাপ বা সেন্সিবল হিট বলে। কিন্তু এই বোধগম্য তাপ বস্তুর উষ্ণতা পরিবর্তন ঘটায় ঠিকই, কিন্তু অবস্থার পরিবর্তনে কোনো ভূমিকা নেই। whereas লেটেন্ট হিটের ক্ষেত্রে বা লিন তাপের ক্ষেত্রে অবস্থা পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে লিন তাপ। বোধগম্য তাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তনের মাধ্যমে এর উপস্থিতি শনাক্ত করা যায়, আর কিন্তু লিন তাপকে থার্মোমিটার দিয়ে ধরা যায় না। বোধগম্য তাপের কোনো প্রকার ভেদ নেই, কিন্তু লিন তাপের আছে, যেমন গলনের লিন তাপ, বাষ্পীভবনের লিন তাপ, এগুলো। তাহলে বোধগম্য তাপ থার্মোমিটার দিয়ে মাপতে পারি, কিন্তু লিন তাপকে মাপতে পারি না। বোধগম্য তাপ দিয়ে বস্তুর উষ্ণতা পরিবর্তন ঘটে, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটাতে পারি না। কিন্তু লিন তাপের ক্ষেত্রে অনুকূলিত স্থিতিশক্তি ও বিন্যাসের পরিবর্তন ঘটায়, যেরকম কি আমরা ভিডিওটিতে দেখলাম, সেটা অবস্থান্তরে সহায়তা করে, অর্থাৎ অবস্থার পরিবর্তন বা ফেজ চেঞ্জ করতে সহায়তা করে। ফলে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সময় এর আত্মপ্রকাশ ঘটে না। উপাদান যদি আলাদা হয় তাহলে তাপ সমপরিমাণ হলেও উষ্ণতার পরিমাণ আলাদা হবে। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস বস্তুটি কি পদার্থ দিয়ে তৈরি সেটার উপরও নির্ভর করে। এসআই পদ্ধতিতে তাপের একক হল জুল। এবার আমরা একটা পরীক্ষার সাহায্যে দেখে নিই যে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন হয়, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। একটা গ্লাসের মধ্যে এক টুকরো বরফ নেওয়া হলো, তখন থার্মোমিটারের সাহায্যে মাপা হলে দেখা যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কিছুক্ষণ পরে গ্লাসের তাপটা বরফটি নিয়ে নেওয়ার ফলে তা জলে পরিণত হলো, তখনও মাপলে দেখা যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অবস্থার পরিবর্তন হওয়া সত্ত্বেও উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। পদার্থের অবস্থা 3 রকমের হয়। 1 কঠিন অবস্থা, 2 তরল অবস্থা, 3 বাষ্প অবস্থা। কঠিন থেকে তরল কিন্তু আমরা জানি আরো 2 ধরনের হয়, 5 ধরনের হয়। চতুর্থ অবস্থাটা হচ্ছে প্লাজমা, ঠিক আছে? এটা আমরা তোমাদেরকে বলেছিলাম, চতুর্থ অবস্থাটা হচ্ছে প্লাজমা। আর পঞ্চম একটা অবস্থান আছে, যেটা সিবিএসই তে ক্লাস 9 এ তোমরা পড়বে, বোস আইনস্টাইন কনডেনসেট। বোস আইনস্টাইন কনডেনসেট, এটা হচ্ছে পঞ্চম অবস্থা, যাকে সাধারণভাবে তোমরা এই 3টে অবস্থা দেখতে পাও। হলে হবে গলন, তরল থেকে কঠিন হলে হবে কঠিনীভবন, তরল থেকে বাষ্প হলে হবে বাষ্পীভবন, বাষ্প থেকে তরল হলে হবে ঘনীভবন। হাতের উপর স্পিরিট ঢাললে হাতটা ঠান্ডা লাগে, কারণ এটা উদ্বায়ী পদার্থ। এটা এক ধরনের বাষ্পীভবন। বিষয়টি আরো ভালোভাবে জানতে পাশের ভিডিওটি দেখো। মাটির কলসির জল ঠান্ডা থাকে কারণ কলসির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলি দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে এসে বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের প্রয়োজনীয় লিন তাপ কলসির ভিতরে থাকা জল থেকে সংগৃহীত হয় বলে ভিতরের জল ঠান্ডা থাকে। হাতের উপর স্পিরিট ঢাললে হাতটা ঠান্ডা লাগে, কারণ এটা উদ্বায়ী পদার্থ। এটা এক ধরনের বাষ্পীভবন। এর জন্য প্রয়োজনীয় লিন তাপ
হাতের উপরিতল থেকে নেয়। আচ্ছা, এই ধরনের উৎপায়ী পদার্থ আর কি কি আমরা দেখি? আমরা দেখবো ন্যাপথলিন রেখে দিলে বাতাসে তার উবে যায়। আমরা দেখবো কর্পূর রেখে দিলে বাতাসে কিন্তু উবে যায়। অ্যালকোহল রেখে দিলে বাতাসে উবে যায়। সেরকমই একটি উৎপায়ী পদার্থ স্পিরিট। হাতের উপর স্পিরিট ঢাললে হাতটা ঠান্ডা লাগে, কারণ এটা জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা। গরমের দিনে মানুষের গা থেকে দরদর করে ঘাম পড়ে, কুকুরের জিভ থেকে লালা পড়ে, এটা শরীরকে ঠান্ডা রাখার জন্য। আবার মেরু ভল্লুকের দেহে ঘন লোম থাকে দেহকে গরম রাখার জন্য। কোন জীব কতটা তাপ দেহের ভিতরে তৈরি করতে পারে এবং বাইরের পরিবেশের সঙ্গে ওই জীবের কতটা পরিমাণ তাপের আদান প্রদান হয়, তার ভিত্তিতেই বিভিন্ন জীবের দেহে তাপের তারতম্য হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম যে কিভাবে হয়, অর্থাৎ বিন্তাপের যে বিষয়টা অনেকগুলো উদাহরণের সাহায্যে আমরা কিন্তু সহজে বুঝতে পারলাম। চারপাশে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটছে। কিরকম ভাবে ঘটছে? জলচক্রের মাধ্যমে। যে আমাদের যে বিপুল পরিমাণ জলাধার জলাশয় আছে বিভিন্ন জায়গাতে, সেটা কি করছে? সেখান থেকে জল বাষ্পীভূত হচ্ছে। যেই বাষ্পীভূত হচ্ছে আস্তে আস্তে হচ্ছে বলে তোমরা কিন্তু বুঝতে পারছো না গ্যাসের আকারে কোথায় যাচ্ছে, কোথায় বাষ্প হচ্ছে। এমনি জল ফোটায় ধোঁয়া দেখতে পাই, কিন্তু এখানে ধোঁয়া দেখতে পাচ্ছি না। সেটাই তো মেঘ আকারে ঘনীভূত হচ্ছে। সেই মেঘ যখন বেশি ভারী হয়ে যাচ্ছে, শীতল হচ্ছে, কন্ডেনসেশন হচ্ছে, হওয়ার পরে সেটা ঠান্ডা হয়ে নিচে নামছে, পৃথিবী ঠান্ডা হচ্ছে। বৃষ্টি হলে ঠান্ডা হয় না, হয় না? ঠান্ডা হয়। বিষয়টা হচ্ছে এরকম, মানে গোটা পরিবেশের রেসপেক্টে তুমি এইভাবে ভাবতে পারছো না। গরমকালে আমরা ভাবতেই পারি না যে 16°C 15° আমাদের এসি চালাতে হয়, অথচ শীতকালে বাই ডিফল্ট আল্লাহ ওটা পৃথিবীকে, মানে আমাদের যে যে গোলার্ধ আছে সেই গোলার্ধকে 16°, 15°, তার নিচে 5°, 1° করে দিচ্ছে। আর সেই একই জায়গাতে গরমকালে আমাদের যারা 15° ফেস করেছি তারা 40° ফেস করবো 1 মাস 2 মাস পর।